আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। সাথে আছি আমি মোহাম্মদ আজমল হোসাইন, প্রভাষক রসায়ন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি তোমাদের কাছ থেকে আমার এই ক্লাসগুলোর ফিডব্যাক আশা করছি। তোমাদের কেমন লাগছে এই ক্লাসগুলো, তোমরা কি ধরনের ক্লাস পছন্দ করো, কিভাবে নিলে তোমাদের জন্য ক্লাসগুলো আরো ইফেক্টিভ হয়, তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, ফোন করে জানাতে পারো। আবারও বলছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি শেয়ার করো। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে প্রশ্ন করা হয়। বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করতে চাই। বোর পরমাণু মডেলের তিনটি প্রস্তাব রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব প্রথম এবং দ্বিতীয় প্রস্তাব নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, বোর পরমাণু মডেল নিয়ে বিস্তারিত কথা বলার আগে এই মডেল সংক্রান্ত কিছু প্রাথমিক তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার এই মডেলটি উপস্থাপন করেন। এই মডেল ম্যাক্স প্লাঙ্ক কর্তৃক উপস্থাপিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক যে কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন তার উপর ভিত্তি করে সায়েন্টিস্ট নিলস বোর 1913 সালে তার এই মডেলটিকে তিনি উপস্থাপন করেন। এই মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলের যে সকল সীমাবদ্ধতা ছিল সেগুলোর সমাধান নিয়ে এসেছে এবং পরমাণুর গঠন ব্যাখ্যায় এই মডেলটি অধিকতর সফল এবং সার্থক। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে গেছো যে বোরের পরমাণু মডেল কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তাহলে সহজে প্রশ্ন আসে, আসলে কোয়ান্টামটা কি? কোয়ান্টাম হচ্ছে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি শোষণ বা বিকিরণ করে। এর নির্দিষ্ট একক পরিমাণকে বলা হয় কোয়ান্টাম। রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছিল ইলেকট্রনগুলো অবিচ্ছিন্নভাবে শক্তি শোষণ বা বিকিরণ করে। কিন্তু বোরের পরমাণু মডেলে বলা হচ্ছে অবিচ্ছিন্নভাবে না, এটা হবে বিচ্ছিন্নভাবে একটি নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শোষণ বা বিকিরণ করে। এখন কোয়ান্টামটা হচ্ছে কি একেবারে নির্দিষ্ট একটা পরিমাণ, এর কমও না বেশিও না। তোমরা একটা চিত্রে একটা লেডার দেখতে পাচ্ছ বা একটা মই দেখতে পাচ্ছ। মইয়ের যেমন আমরা একটা ধাপ থেকে যখন অন্য ধাপে যাওয়ার চেষ্টা করি তখন এর মধ্যবর্তী জায়গায় কিন্তু আমরা পা ফেললে আমরা আসলে পরবর্তী ধাপে যেতে পারবো না। একইভাবে যদি আমরা টপে যেতে চাই, আমাদের ধাপে এক ধাপ থেকে অন্য ধাপে যেতে হবে। মাঝখানে এক ধাপ থেকে অন্য ধাপের যে মধ্যবর্তী জায়গা, এখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো না। একইভাবে কোয়ান্টামটা হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ যে এর মাঝখানে থাকতে পারবে না। এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার জন্য যতটুকু নির্দিষ্ট পরিমাণ শক্তি দরকার, এই ততটুকু শক্তি তাকে মানে ইলেকট্রনকে করতে হবে, শোষণ বা বিকিরণ করতে হবে, তাহলেই সে নির্দিষ্ট ধাপ থেকে অন্য ধাপে চলে যেতে পারবে। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকে বলা হয় কোয়ান্টাম। বোরের পরমাণু মডেলে বিজ্ঞানী নিলস বোর তার পরমাণুর গঠন ব্যাখ্যায় তিনটি প্রস্তাব করেন। এক নম্বর প্রস্তাব হচ্ছে শক্তির স্তর সম্পর্কিত প্রস্তাব। দুই নাম্বার যে প্রস্তাব সেটি হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব এবং তিন নাম্বার প্রস্তাবটি হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। বোর পরমাণু মডেলের প্রথম যে প্রস্তাব, সেই প্রস্তাবে বলা হয়েছে পরমাণু ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন নির্দিষ্ট ন্যূনতম শক্তির কম বা বেশি শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। এখানে দুইটি বিষয় খেয়াল করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে বা ঘূর্ণায়মান থাকে,
এই কক্ষপথগুলো বৃত্তাকার এবং স্থায়ী, এদেরকে আমরা অরবিট বলি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় বা ইলেকট্রনের ধাপান্তর ঘটে, এক ধাপ থেকে অন্য ধাপে যায়, তখন সে শক্তির শোষণ বা বিকিরণ হয়। এবং এই শোষণ বা বিকিরণ কতটুকু হবে সেটা ফিক্সড। নির্দিষ্ট কম শক্তির সে শোষণও করে না, বিকিরণও করে না। এই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে বলা হচ্ছে কোয়ান্টাম। কি বলা হচ্ছে? কোয়ান্টাম। তোমরা আগেই দেখেছো, আমি কোয়ান্টাম ব্যাখ্যা দিয়েছি। কোয়ান্টাম হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা যেমন মইয়ের এক ধাপ থেকে অন্য ধাপে যখন যেতে চাই, তখন এর মাঝখানে আমাদের যদি পা রাখি তাহলে আমরা পরবর্তী ধাপে পৌঁছাতে পারবো না। একইভাবে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে তাকে শক্তির একটা নির্দিষ্ট ন্যূনতম পরিমাণ শোষণ করতে হবে, সেটা কম হবে না, বেশি হবে না। তাহলেই সে নিম্ন শক্তি স্তর থেকে পরবর্তী শক্তি স্তরে যেতে পারবে। সুতরাং এই পরিমাণটা একেবারে ফিক্সড, একেবারে স্পেসিফিক। এর কম হবে না, বেশি হবে না। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানিমেশন যেখানে ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, তার একটি সুন্দর অ্যানিমেশন। প্রথম প্রস্তাবে আরো বলা হয়েছে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তর সমূহকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এর প্রভৃতি শক্তিস্তর বলা হয়। প্রত্যেক শক্তিস্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি সম্পন্ন। যে শক্তিস্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তি তত অধিক। শক্তিস্তর সূচক এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1, 2, 3 বলে আর কি। তো এটাতে কি বোঝা গেল? নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস ধনাত্মক চিহ্ন বিশিষ্ট, নিউক্লিয়াস থেকে শক্তিস্তর, যেমন একটা শক্তিস্তর, 1 নাম্বার শক্তিস্তর, 1 নাম্বার শক্তিস্তর, এটা 1, তারপর এটা 2 নাম্বার শক্তিস্তর, 3 নাম্বার শক্তিস্তর, এভাবে 4 নাম্বার, 5 নাম্বার শক্তিস্তর। এই যে নিউক্লিয়াস থেকে একটা শক্তিস্তর যত বেশি দূরে তার শক্তি তত বেশি অধিক, ওই শক্তিস্তরের শক্তি তত বেশি। যেমন নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে শক্তিস্তর কোনটা? যেখানে প্রধান শক্তি প্রধান ইয়ার মান 1, যে শক্তিস্তর প্রথম শক্তিস্তরের শক্তি সবচেয়ে কম, তার পরবর্তী শক্তিস্তর শক্তিটা আরো বেশি, তৃতীয় শক্তিস্তরের শক্তি আরো বেশি, কারণ সেটা কি নিউক্লিয়াস থেকে বেশি দূরে অবস্থিত। চতুর্থ শক্তিস্তর আরো বেশি অধিক শক্তিশালী, কারণ নিউক্লিয়াস থেকে আরো দূরে অবস্থিত। এই যে আমরা 1, 2, 3, 4 বলছি, এগুলোকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। এদেরকে n দিয়ে প্রকাশ করা হয়। n এর মান যখন 1 তখন সেটা প্রথম শক্তিস্তর, n এর মান যখন 2 তখন দ্বিতীয় শক্তিস্তর, এভাবে 3 হলে তৃতীয় শক্তিস্তর, 4 হলে চতুর্থ শক্তিস্তর, 5 হলে পঞ্চম শক্তিস্তর। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করা হয় যে কে শেলে ইলেকট্রন রয়েছে, এল শেলে ইলেকট্রন রয়েছে বা এম শেলে ইলেকট্রন রয়েছে। অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও, এটা কোন শেল বা কোন শক্তিস্তর। আসলে কে শেল যে কথা বা প্রথম শক্তিস্তর একই কথা। কে শেল যে কথা, প্রথম শক্তিস্তর একই কথা। এল শক্তিস্তর মানে দ্বিতীয় শক্তিস্তর, একইভাবে এম মানে তৃতীয় শক্তিস্তর, এন মানে চতুর্থ শক্তিস্তর। এই হচ্ছে বিষয়। তাহলে কি বোঝা গেল? আমি আবার রিপিট করি, যে শক্তিস্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে সেই শক্তিস্তরের শক্তি তত বেশি অধিক। যেমন এখানে সবচেয়ে কাছে হচ্ছে প্রথম শক্তিস্তর, শক্তি সবচেয়ে কম। এর চেয়ে একটু দূরে হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, আর একটু শক্তি বেশি। এভাবে তৃতীয় শক্তিস্তর আরো শক্তিশালী, চতুর্থ শক্তিস্তর আরো বেশি শক্তি সম্পন্ন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা বোর পরমাণু মডেলের দ্বিতীয় যে প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা করছি। বোরের এই প্রস্তাবে তিনি বলেন একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ হবে তা নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিতক। যদি গাণিতিকভাবে আমরা এটাকে প্রকাশ করি তাহলে কৌণিক ভরবেগ, যেটাকে mvr দিয়ে প্রকাশ করা হয়, mvr সমান nh/2π। কি বললাম? কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। এখানে m সমান হচ্ছে ইলেকট্রনের ভর, 9.1 × 10⁻³ কেজি,
ভি সমান ইলেকট্রনের গতিবেগ, আর সমান শক্তি স্তরের ব্যাসার্ধ, এন হচ্ছে কি 1 2 3 ইত্যাদি, যেগুলো প্রধান শক্তি স্তরকে নির্দেশ করে, এবং এইচ সমান প্লাঙ্কের ধ্রুবক, যেটার একটা ফিক্সড মান রয়েছে, আমাদের এটা মুখস্থ রাখতে হবে, সমান কি 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। যদি এটাকে আমরা কেজিতে নিতে চাই সেক্ষেত্রে আরো 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, তখন সেটা মানটা দাঁড়িয়ে 6.626 ইন্টু 10⁻³ কিলো জুল সেকেন্ড। এই হলো আমাদের কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। তো আমরা একটু আবার একটু রিপিট করি এই জায়গাটাতে। কণিক ভরবেগ একটা নির্দিষ্ট শক্তি স্তরের জন্য ফিক্সড, সেটা কেমনে হয় তোমরা খেয়াল করো। এই যে আমাদের কণিক ভরবেগ সংক্রান্ত যে গাণিতিক সমীকরণটা এখানে কি দেওয়া আছে, খেয়াল করো, mvr সমান nh/2π। এখানে h এর মান আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, পায়ের মান আমরা জানি, জানা আছে, সুতরাং h/2π এই অংশটুকু যদি খেয়াল করি, h/2π অংশটুকু আসলে কি একটা এই অনুপাতটুকুর মান স্থির বা ফিক্সড, এটা পরিবর্তন হবে না। এখন শুধু পরিবর্তন হবে কার মান, এন এর মানটা পরিবর্তন হবে, কারণ ইলেকট্রনটি কখন ইতে থাকবে, 1 নাম্বার শক্তি স্তরে থাকলে তখন এন এর মান 1 হবে, যদি 2 নাম্বার শক্তি স্তরে থাকে তখন এন এর মান 2 হবে, একইভাবে 3 নাম্বারে থাকলে এন এর মান 3 হবে, 4 নাম্বারে এন এর মান 4 হবে। একই তাহলে দেখা যাচ্ছে কি এন এর মান শুধু চেঞ্জ হচ্ছে কার সাথে সাথে, মানে কণিক ভরবেগের মান শুধু চেঞ্জ হচ্ছে এন এর মানের সাথে সাথে, বাকি এই মানটা পরিবর্তন হচ্ছে না। সকল স্তরের জন্যই এন এর মান, এর মান এইচ এবং 2π এর মান স্থির, শুধু এন এর মানটা পরিবর্তন হচ্ছে, সাথে সাথে কণিক ভরবেগের মান পরিবর্তন হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে যে কণিক ভরবেগের মান বা mvr এর মান শুধু শক্তি স্তরের সংখ্যার উপর নির্ভর করতেছে। এন এর মান যখন 1 হয় তখন আমরা একটা ফিক্সড কণিক ভরবেগ পাই ইলেকট্রনের জন্য, আবার যদি 2 হয় তখন আমরা কি পাই, সেটা দেখা যায় যে প্রথম শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে দ্বিগুণ কণিক ভরবেগ থাকে, 3 হলে ত্রিগুণ, এবং যদি 4 হয় তাহলে 4 গুণ, 5 হলে 5 গুণ। তাহলে এটা স্পষ্ট যে একটা ইলেকট্রনের কণিক ভরবেগ তার প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সাথে সাথে পরিবর্তিত হয়, এবং তা সেটা ফিক্স থাকে প্রত্যেক শক্তি স্তরের জন্য, এবং এই মানটা h/2π এর গুণিতক। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ইলেকট্রন কিভাবে মুভ করে নিউক্লিয়াসের চতুর্দিকে। আসলে কণিক ভরবেগটা মূলত যখন একটা চার্জ বডি বা কোনো একটা কণা বৃত্তাকার পথে আবর্তিত হয় তখন কণিক ভরবেগ, এই কথাটাকে আমরা মানে ফিজিক্সের ভাষায় বলা হয়, এখানে তাই আলোচনা করা হয়েছে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এই সমীকরণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণ থেকে বিভিন্নভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, বিশেষ করে গাণিতিক সমস্যা সমাধান করতে তোমাদের বলা হবে। তো এই জন্য তোমাদের এই বিষয়টিকে একটু সিরিয়াসলি করা উচিত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা কণিক ভরবেগ সংক্রান্ত যে প্রস্তাব সেটা বিস্তারিত দেখলাম। এখন সমস্যা আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো, একটা উদাহরণ নিয়ে আসছি। বলা হচ্ছে কোন পরমাণু তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণনরত একটা ইলেকট্রনের কণিক ভরবেগ কত, এঙ্গুলার মোমেন্টাম কত। আচ্ছা, এর শক্তি স্তরের ব্যাসার্ধ যদি এত হয়, শক্তি স্তরটিতে আবর্তনকারী ইলেকট্রনটির গতিবেগ হিসাব করো। কি বলা হচ্ছে, কণিক ভরবেগ কত এবং ইলেকট্রনের গতিবেগ বের করতে বলা হয়েছে। আমাদের দিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রনের ভর, গ্রামে দেওয়া আছে, খেয়াল করো এককগুলো গ্রামে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা জানি আমাদের কি বের করতে হবে, কণিক ভরবেগ বের করতে হবে। প্রথম প্রশ্ন ছিল কণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। আমরা জানি কণিক ভরবেগ সমান হচ্ছে কি mvr = nh/2π। nh/2π এটা আমাদের গাণিতিক সমীকরণ। তো আমরা জানি এখানে কি দেওয়া আছে, আমাদের কি বলা আছে, কোন পরমাণু তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণনরত। তাহলে আমাদের প্রত্যেকটা মান জানা দরকার। আমরা আগে দেখি কোন কোন মান আমরা জানি। এন এর মান আমরা তৃতীয় শক্তি স্তর মানে এন এর মান 3। আচ্ছা, এইচ এর মান আমাদের জানা 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, এবং পায়ের মান আমরা জানি পাই = 22/7। আচ্ছা, তাহলে ইলেকট্রনের ভর আছে কত আমাদের এখানে, 9.11
ইন্টু 10⁻28 গ্রামে দিয়ে রেখেছে তারা। আমাদেরকে এটা কি নিতে হবে? কেজিতে নিতে হবে, কারণ আমরা সবগুলো এসআই এককে আমরা করছি। আমরা তুমি যদি চেঞ্জ করতে তাহলে সবগুলো একই একে নিয়ে আসতে হবে আর কি। এই জন্য আমরা এটাকে আরো 1000 দিয়ে ভাগ করলাম, তখন কি চলে আসলো? সেটা কেজি হয়ে গেল। এটা একটা ক্রস লাগবে, এখানে হবে 9.11 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের ভর। এখন আমরা শক্তি স্তরের ব্যাসার্ধ খেয়াল করো। শক্তি স্তরের ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে এখানে, আর ইকুয়াল 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার শক্তি স্তরের ব্যাসার্ধ। এটাকে আমাদের মিটার নিতে হবে, কারণ আমরা বলেছি আগে সবগুলো আমরা এসআই এককে নিয়েছি। তাহলে কি করতে হবে? 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে এটা কি দাঁড়ায়? 3.6 ইন্টু 10⁻10 মিটার। শক্তি স্তরের ব্যাসার্ধ দাঁড়ায় 3.6 ইন্টু 10⁻10 মিটার। তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করার জন্য মোটামুটি সব সংখ্যায় পেয়ে গেছি। খেয়াল করে দেখো এখানে। তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করে ফেলতে পারি কেমনে? এমভিআর এর জন্য আমরা লাগে, এমভিআর তো আমরা বের করবো, এটা টোটালটা সমান কৌণিক ভরবেগ। এটাকে এমভিআর কে অনেক সময় এল দিয়ে প্রকাশ করা হয়, ফিজিক্সে তোমরা পড়বা। কৌণিক ভরবেগ সমান এল, এল সমান কৌণিক ভরবেগ। আচ্ছা, তাহলে এল সমান বা এমভিআর সমান কি? NH/2 পাই। আমার এই ক্ষেত্রে কিন্তু কৌণিক ভরবেগ যখন এর মান বের করবো, তখন আমরা কিন্তু এম এর মান, ভি এর মান, আর এর মান এগুলো আমরা জানা দরকার নেই, কারণ এটা আমরা এটাই বের করতে চাচ্ছি। সুতরাং এটার জন্য আমার মান বসাতে হবে না, ইলেকট্রনের ভরের মান বসাতে হবে না, ভেলোসিটি গুলো লাগবে না। আমরা শুধু কি করব? শক্তি স্তর যেটা আছে এন এর মান বসাবো, এইচ এর মান বসাবো, আর 2 পাই এর মান বসাবো। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? কৌণিক ভরবেগ। তোমরা বসানোর পরে দেখা যায় কি এই আমাদের ইকুয়েশনটা হয় মান বসালে। ফাইনালি আমরা আসছি কি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ যখন ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে থাকে, তখন তার কৌণিক ভরবেগ হচ্ছে কত? 3.162 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তোমরা ক্যালকুলেটরে হিসাব করলে সহজে এটা করে ফেলতে পারবে। এখন আমরা ইলেকট্রনের গতিবেগ বের করতে বলা হয়েছে আমাদেরকে। গতিবেগ হিসাব করো, দেখি আমরা গতিবেগ সমান আমরা কি জানি? গতিবেগ সমান কি? এমভিআর। এটা হচ্ছে ইলেকট্রনের গতিবেগ বা কৌণিক ভরবেগ। হ্যাঁ, গতিবেগ। তো এমভিআর সমান কি? গতিবেগ সমান আমরা এটা কৌণিক ভরবেগ সমান আমরা জানি এমভিআর সমান এত। আচ্ছা, এমভিআর সমান এখানে এই যে ভি যেটা আছে এটা আমাদের কি? গতিবেগ, ইলেকট্রনের ভেলোসিটি বা গতিবেগ। তো এখান থেকে আমরা এমভিআর থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের আসলে কি? ভিটাকে বের করতে হবে। আমরা এমভিআর সমান মান জানি এত, এমভিআর সমান 3.162 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তাহলে এই সমীকরণটা যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে ভিটাকে এই পাশে রেখে বাকিগুলো এই পাশে ট্রান্সফার করে দিলে আমরা সহজ একটা সমীকরণ পেয়ে যাব। উপরে থাকছে আমাদের 3.162 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর নিচে আমরা চলে আসছি কি? এখন আমরা এম যে এই এম এর মান বসিয়ে দিব, ইলেকট্রনের মান বসিয়ে দিব, তখন 9.11 এত আসলো। তো এবং আর এর মানটা বসিয়ে দিলাম, আমাদের দেয়া আছে আর এর মান বসিয়ে দিলাম। ফাইনালি দেখলাম কি আমাদের ভি এর মান, যেটা ভি এর মান বা গতিবেগের মান কত আসছে আমাদের? 9.64 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তো এটা সহজ, আমার মনে হয় তোমরা বুঝে গেছো, সিম্পল বিষয়। তোমাদের যে কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে এসে জিজ্ঞাসা করে নিতে পারো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, কৌণিক ভরবেগ সম্পর্কিত আরেকটি গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এই প্রশ্নে বলা হয়েছে একটি পরমাণুর চতুর্থ শক্তি স্তরে, কি বলা হয়েছে? চতুর্থ শক্তি স্তরের বা অরবিটের, আমরা জানি শক্তি স্তরের আরেক নাম কি? অরবিট। ব্যাসার্ধ এত দেওয়া আছে। ওই শক্তি স্তরের ইলেকট্রনটির গতিবেগ গণনা কর। কি বের করতে হবে বলছে? গতিবেগ মানে কি বের করতে হবে? ভি বের করতে হবে। আর ইলেকট্রনের ভর আমাদের দেয়া আছে এখানে। তো আমরা জানি বোর মতবাদ অনুসারে কি আমরা জানি? mv ইকুয়াল টু NH/2 পাই। তোমরা যখন মানে প্রশ্নটা পড়বে, প্রশ্ন পড়ার সাথে সাথে দেখবে কি ধরনের তথ্য দেয়া আছে আর কি বের করতে বলা হচ্ছে। বলা হয়েছে তুমি এই জন্য এরকম একটা টান দিয়ে এই পাশে তোমার যেগুলো তথ্য দেয়া আছে, মানগুলো দেওয়া আছে, যেক্ষেত্রে এগুলো লিখবে এবং সবগুলোকে একই এককে রাখতে হবে। তুমি যদি সেটাকে এসআই এককে রাখো, সবগুলোকে এসআই এককে নিয়ে আসতে হবে প্রত্যেকটা ভ্যালুকে। আর যদি তুমি সিজিএস এককে মান বের করতে চাও, করতে পারো, সমস্যা নাই, কিন্তু সবগুলোকে তোমার সিজিএস এককে নিয়ে আসতে হবে। এবং তোমার জন্য যেটা ভালো মনে হয় তুমি সেটা করতে পারো, তবে আমার মনে হয় এসআই এককে আমাদের জন্য সহজ। অধিকাংশ ক্ষেত্রেই যদি 5টা মান দেওয়া থাকে, 5টা মানের ভিতর 3টাই দেখা যায় মানে তোমাদের এসআই আকারে দেওয়া আছে, 2টাকে সিজিএস আকারে দেওয়া আছে, সিজিএস থেকে তোমাকে এসআই আকারে নিতে হবে।
অনেক সময় মিক্সড করে থাকে, বিশেষ করে যে বিভিন্ন পরীক্ষাগুলোতে, প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলোকে মিক্সড করে দেওয়া থাকে, কোনটা সিজিএস কোনটা এসআই একক, এটা মিক্সড করে দেওয়া থাকে যাতে স্টুডেন্ট কনফিউজড হয়। এইসবকে আমাদের সাবধান হওয়া লাগবে এবং এককগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে একটা কি সিজিএস একক সেন্টিমিটার, এটাকে আমরা যদি এমকে এসআই একক নিতে চাই আমাদের কি করতে হবে, সেন্টিমিটারকে মিটারে পরিণত করতে হবে। একইভাবে এখানে দেওয়া আছে কি আমাদের কি গ্রামে দেওয়া আছে, এটাকে আমরা গ্রামকে কেজিতে নিব, আমরা জানি ভরের একক কিলোগ্রাম, আমরা জানি ভরের একক কিলোগ্রামে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানের দিকে আসি। বোর মতবাদ অনুসারে আমরা জানি mvr ইকুয়াল টু nh/2π। আমাদের কি বের করতে বলা হয়েছে, ইলেকট্রনের গতিবেগ। তাহলে আমরা এই সমীকরণ থেকে গতিবেগ কি, এখানে ইলেকট্রন গতিবেগ সমান আমরা জানি কি ভি, ইলেকট্রনের ভর সমান এম এবং শক্তি স্তরের ব্যাসার্ধ আর। তাহলে এখানে ভিটাকে আমরা এক পাশে রেখে বাকিটা এইভাবে ট্রান্সফার করে দেই, তো এরকম সমীকরণ হয়। এখন মান বসিয়ে দিব আমরা। খেয়াল করে এগুলো সবগুলো কি এককে আছে, এসআই এককে আছে, মনে রাখতে হবে এসআই এককে আছে। এই যে আমরা বসালাম, ফাইনালি আমরা কি হল, এসআই এককে আমরা একটা ইলেকট্রনের গতিবেগ পেয়ে গেছি 5.45 ইন্টু 10⁵ মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো অনেক, প্রতি সেকেন্ডে এত মিটার ইলেকট্রনটি ট্রাভেল করে বা এত বেগে ছুটছে। চতুর্থ ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তরে থাকে তখন কি প্রতি সেকেন্ডে সে কত, খেয়াল করে প্রায় মানে অনেক কিলোমিটার সে দূরত্ব ট্রাভেল করে প্রতি সেকেন্ডে। হ্যাঁ, 5.45 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তো এই ছিল আমাদের কণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। আমার মনে হয় তোমরা আগের যে কণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবটা দেখলাম আমরা, তারপরে দুইটা গাণিতিক সমস্যা দেখলাম, তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কি প্রশ্ন হবে। তবে তোমাদের মনে রাখতে হবে এই কণিক ভরবেগ সংক্রান্ত বা এই রাদার বোর পরমাণু মডেলের এই প্রস্তাবগুলো খুবই খুবই জরুরি তোমাদের পরীক্ষার জন্য। এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে তোমাদের ফাইনাল এক্সামে বা আমাদের ইন্টারনাল যে আমরা পরীক্ষা নিব, তোমাদের হাফ ইয়ারলি বা ইয়ার চেঞ্জ, প্রত্যেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো তোমাদের এই বিষয়গুলো তোমরা একটু কেয়ারফুলি এবং অ্যাটেন্টিভলি পড়াশোনা করবে যাতে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য জরুরি বিষয় নিয়ে কথা বললাম। এই অধ্যায়ের এই টপিক থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো তোমরা সিরিয়াসলি এই বিষয়টা, এই টপিকটা পড়াশোনা করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অস্পষ্টতা থাকে যে তোমরা বুঝতে পারোনি, আমাকে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এই ক্লাসগুলো পেয়ে যায় এবং আমাদের সাথে জয়েন করতে পারে। আর শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, আমাকে জানাও তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কি ধরনের পরিবর্তন চাও বা কি হলে তোমাদের ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ হয়। মূলত আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাই, আমার এই ক্লাসগুলোর মানে কোয়ালিটি কিরকম, কি হলে তোমাদের জন্য আরো বেশি বুঝতে সহজ হয়, আমাকে জানাও। তাহলে আমি তোমাদের পরামর্শ অনুসারে বাকি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।